তো এইখানে যে এই পোর্শনটা n নট বাই a বাই n নট বাই ডেল a টাইমস টি, এটাকে আমরা ফাই দ্বারা ডিনোট করি, এটা ফাই দ্বারা ডিফাইন করি, যে জিনিসটার নাম বলে হচ্ছে ফ্লাক্স। আর এইটা যেহেতু আমার ডেন্সিটি n আর এটা হচ্ছে ভলিউম, তাহলে আমি পাবো হচ্ছে টোটাল নাম্বার টাইমস হচ্ছে সিগমা। তো এই যে n সিগমা আছে, এইটাকে অনেক সময় আবার বড় হাতের সিগমা দ্বারা প্রকাশ করে, যেটার নাম হচ্ছে মাইক্রোস্কোপিক ক্রস সেকশন। আর এটা তো বললাম এটার নাম হচ্ছে ফ্লাক্স। তার মানে রিঅ্যাকশন রেট আমরা যেটা পারলাম, রিঅ্যাকশন রেট সেটা হচ্ছে ফাই টাইমস সিগমা। এখন এই রিঅ্যাকশন রেট কোন রিঅ্যাকশন রেট? এটা যদি ফিশন রিঅ্যাকশন রেট হয় তাহলে ফাই টাইমস হচ্ছে সিগমা এফ। এটা এইভাবে লেখা যায় ফাই টাইমস ছোট হাতের সিগমা টাইমস হচ্ছে এন। আবার যদি হচ্ছে ক্যাপচার রিঅ্যাকশন রেট হয়, ক্যাপচার রিঅ্যাকশন রেট এক্ষেত্রে হচ্ছে ফাই টাইমস সিগমা ক্যাপচার, অনেক সময় কে দিয়েও লেখে, যাই হোক। তো করেসপন্ডিং যে রিঅ্যাকশন সেটার জন্য হচ্ছে সেই ক্রস সেকশনটা আমরা বসাবো। তো মূলত রিঅ্যাকশন রেট এর ধারণা এখান থেকেই আর কি আসে। আমরা ফ্লাক্সটা একটু ডিফাইন করি। ফাই কি? ফাই হচ্ছে নাম্বার অফ particles passing through unit area per unit time. তো ফ্লাক্স এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আমরা রিঅ্যাক্টর থিওরিতে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো আপাতত আমি যেটা দেখলাম যে এটা এরিয়ার উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে। ফ্লাক্সের একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন আছে যেটা আমরা যে বলি, যে হচ্ছে যদি ফ্লাক্সের কোনো নির্দিষ্ট ডিস্টেন্স থাকে, মানে ভ্যালু থাকে আর কি, ডিরেকশন থাকে, যদি এক্স ডিরেকশনে যদি যায় তখন সেটা আমরা বলি হচ্ছে কারেন্ট। তো যে ফ্লাক্সের ভ্যালু না, তো আবার মানে যদি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে হচ্ছে যদি পার্টিকেলগুলা গমন করে, যদি একটা নির্দিষ্ট ডিরেকশন যদি থাকে, তখন আমরা এটাকে কারেন্ট বলবো। মূলত ফাই আর জে এর যে সম্পর্কটা সেটাকে আমরা এইভাবে লিখি, জে ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডি এক্স, বা হচ্ছে যদি 3 ডিমেনশনের জন্য লিখি গ্রেডিয়েন্ট অফ ফাই। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত কারেন্ট আর ফ্লাক্সের হচ্ছে ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে। ফ্লাক্স দ্বারা আমরা নির্দিষ্ট ডিরেকশন বুঝাই, আর ফাই জে দিয়ে হচ্ছে আমরা ফাই দিয়ে আমরা আর কি ফ্লাক্স বুঝাইতেছি, যেখানে হচ্ছে এটা নির্দিষ্ট কোনো ডিরেকশন নাই, কিন্তু জে এর হচ্ছে নির্দিষ্ট একটা ডিরেকশন আছে, যে হচ্ছে মানে নিউট্রন কারেন্ট বা কোনো পার্টিকেলের কারেন্ট। এখন ফ্লাক্সের আর এইখানে যে আমরা ফ্লাক্সের সম্পর্কে আরো বিস্তারিত আলোচনার আগে আমাদের যেটা বুঝতে হবে যে এই যে ক্রস সেকশনটা আমরা যেটা লিখলাম সর্বশেষ, সিগমা ইজ ইকুয়াল টু এন সিগমা। তো এই যে সিগমাটা, এটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করতে পারে। আমরা তখন ইয়েতে পড়ছিলাম যে কি বলে, যখন হচ্ছে আমরা দেখতেছিলাম যে সিগমার পরিমাণ কিভাবে হচ্ছে, সিগমার যে শেপটা, পিকটা, এটা কিভাবে পরিবর্তন হতে পারে, ঠিক আছে। এটা দেখছি যে আমরা হচ্ছে এই কি বলে টার্গেটের কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করে, টার্গেটের কাইনেটিক এনার্জি, ইভেন হচ্ছে পার্টিকেলের যে ইনসিডেন্ট পার্টিকেল মানে প্রজেক্টাইলের কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করতে পারে। তো সিগমা হচ্ছে আমাদের মূলত রিঅ্যাকশন রেটের যে কন্ট্রোলার হিসেবে কাজ করে। এখন সিগমা আমি লিখছিলাম যে এটা হচ্ছে ফাংশন অফ রিঅ্যাকশন প্রবাবিলিটি
রিঅ্যাকশন প্রবাবিলিটি, আবার যেটা ইটসেলফ ফাংশন অফ টেম্পারেচার, মানে যে এনভায়রনমেন্টের নিউক্লিয়াসটা আছে যেটা আবার ইটসেলফ ফাংশন হতে পারে আমার প্রজেক্টাইলের যে কাইনেটিক এনার্জি সেটা কাইনেটিক এনার্জি। তো টোটাল যে এক্সপ্রেশনটা আমরা যদি লিখি, টোটাল আসলে মানে এই যে ফাংশন আকারে লিখতেছি আসলে মূল ফর্মুলাটা আসলে কি, তো মূল ফর্মুলাটাই হচ্ছে ব্রেইট-উইগনার ফর্মুলা। আমরা এখন ব্রেইট-উইগনার ফর্মুলাটা দেখবো যে কিভাবে আর কি আমার ক্রস সেকশনটা, যে মাইক্রোস্কোপিক ক্রস সেকশনটা কিভাবে হচ্ছে আমার নিউক্লিয়াসের যে টেম্পারেচার, নিউক্লিয়াসের যে হচ্ছে কি বলে নিউক্লিয়াসের ধরন, আর হচ্ছে পার্টিকেলের যে হচ্ছে এই কাইনেটিক এনার্জি, ইনসিডেন্ট পার্টিকেল কাইনেটিক এনার্জি, এর উপর কিভাবে ডিপেন্ড করে। তো ব্রেইট-উইগনার ফর্মুলা যেটা বলে যে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা স্কয়ার, ল্যামডা হচ্ছে বলতেছি ল্যামডা স্কয়ার ডিভাইড বাই 4 পাই টাইমস হচ্ছে গামা এন, গামা ছোটতে গামা ডিভাইড বাই হচ্ছে ই মাইনাস ই নট হোল স্কয়ার প্লাস গামা বাই 2 হোল স্কয়ার। এখানে আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন একটু দেখি যে এই যে ল্যামডা, ল্যামডা কি, ল্যামডা হচ্ছে ওই যে এইচ বাই এমভি আমরা পড়ছিলাম যে প্রত্যেকটা পার্টিকেলেরই এক একটা ওয়েভ নেচার আছে। তো এই পার্টিকেলের ওয়েভ নেচারের যে তরঙ্গ দৈর্ঘ্যটা এটা হচ্ছে তার ল্যামডা। আচ্ছা, তারপর গ্যামা, শুধু গ্যামাটা কি, শুধু গ্যামাটা হচ্ছে এই যে আমার যদি পিকটা যদি এরকম হয়, পিকের যে হাফ যে ওয়েটটা এটা আমি বলতেছি হচ্ছে গামা, গামা বাই 2 টোটাল, এটা হচ্ছে গামা আর হচ্ছে গামা এন কি, গামা এন আর হচ্ছে গামা ল্যামডা। গামা এন হচ্ছে পার্শিয়াল লেভেল উইথ of NN reaction আর গামা হচ্ছে পার্শিয়াল লেন্থ অফ N গামা রিঅ্যাকশন। মানে হচ্ছে NN রিঅ্যাকশন কি, যে একটা নিউক্লিয়াসের ভিতরে N নিউট্রন দিয়ে কলিশনের পরে যে আবার যদি নিউট্রন প্রডিউস হয়, এটা হচ্ছে ইলাস্টিক স্ক্যাটারিং হতে পারে, ইনএলাস্টিক স্ক্যাটারিং হতে পারে নিউট্রনের, মানে নিউট্রন হচ্ছে আঘাত করার পরে একটা নিউট্রন বের হয়ে গেল, এটা হচ্ছে সিগমা গামা এন, আর গামা সরি এন গামা হচ্ছে এন এন, আর এন গামা হচ্ছে যে একটা এন হচ্ছে অ্যাবজর্ব হলো, একটা এন অ্যাবজর্ব হওয়ার পরে এইখান থেকে যে প্যারেন্ট নিউক্লিয়ারটা তৈরি হলো, প্যারেন্ট থেকে গামা হচ্ছে বের হলো। তো এই গামা বের হওয়ার যে হচ্ছে প্রবাবিলিটি সেটা হচ্ছে আমার গামা এন, গামা 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 এন। আচ্ছা, আমার এই জিনিসটা যেটা বেশি ক্রুশিয়াল, মূলত একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে এই ভ্যালুগুলা কনস্ট্যান্ট থাকে, এই ভ্যালুটা এটা কনস্ট্যান্টই থাকে। আমি দেখতেছি যে আমার সিগমা যেটা ডিপেন্ড করতেছে সেটা হচ্ছে 1 বাই ই মাইনাস ই নট হোল স্কয়ারের উপর। তো আমরা যদি আচ্ছা এখানে ই কি আর ই নটটা কি, ই নট হচ্ছে নিউট্রনের বা প্রজেক্টাইলের এনার্জি, আর ই হচ্ছে নিউক্লিয়াসের যে এনার্জি, এটা নিউক্লিয়াসের এনার্জি বা নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি, যেটা ইটসেলফ ফাংশন অফ টি, টেম্পারেচারের, এনভায়রনমেন্টের টেম্পারেচার। তো আমরা যদি গ্রাফে যদি এটা বসাই, গ্রাফে বসালে দেখবাম যদি ই এর ভ্যালুটা বাড়াই একটা পার্টিকুলার ই নটে, আমি যদি এটা ধরলাম যে গামা আসে, সরি একটা পিক আসে, আমি যদি ই এর ভ্যালু যদি বাড়াইতে থাকি, তো দেখা যায় যে হচ্ছে যখন ই নট আর ই এর মাঝখানে একটা রিলেটিভ মোশন বাইরে যায়, মানে ই তো একটা মানে ভেলোসিটি রিপ্রেজেন্টেশন, তাই না, যদি এনার্জি যদি বাড়ে তাহলে ভেলোসিটি বাড়বে। তো আমার নিউক্লিয়াস আর প্রজেক্টাইলের মধ্যবর্তী যদি রিলেটিভ যে ভেলোসিটিটা এটা যদি বাইরে যায়, ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার এই যে পিকটা আছে না, এই পিকটা হচ্ছে এরকম হয়ে যায়, ছড়াই পড়ে জিনিসটা। আমি গ্রাফিক্যালি দেখাতে পারতাম যদি আমি একটু মানে বোঝানোর ট্রাই করতেছি যে আমি যদি ই এর ভ্যালুটা যদি কোনোভাবে এটা থেকে মানে এমন একটা হয় যে এটার মধ্যে ডিস্টেন্সটা, এদের মধ্যবর্তী যে মানে
রিলেটিভ যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যদি বাড়াই দিই, ডিফারেন্সটা বাড়াই দিলে আমি দেখি যে এই আমার যে পিকটা এটা ছড়াই পড়ে। তো এই কারণে দেখা যায়, আর এটা কি ছিল, এটা ছিল প্রবাবিলিটি অফ ইন্টারেকশন বা হচ্ছে ক্রস সেকশন যেটা বলে, ক্রস সেকশন। আমি আজকে থেকে এই প্রবাবিলিটি ফর ইন্টারেকশন ক্রস সেকশন দ্বারা বলবো। আচ্ছা, তো কোন একটা পার্টিকুলার ক্রস সেকশনের জন্য অনেক সময় দেখা যায় যে যদি আমি রিলেটিভ ভেলোসিটিটা বাইরে যায় দুইটার মাঝখানে, তখন এই জিনিসটা ছড়ায় পড়ে। এটা বলতেছিলাম ডপলার ব্রডেনিং। তো এইখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে হয়তো পারে একটা জিনিস ফিশনের জন্য যেটা হচ্ছে আমার ডপলার ব্রডেনিং হইতেছে, ওটা হইতে পারে ক্যাপচারের জন্য ডপলার ব্রডেনিং না হইতে পারে। তো এক একটার জন্য গ্রাফটা এক এক রকম হবে। তো ফিশনের জন্য যদি আমি যাই ইউরেনিয়াম 238 এর জন্য, ফিশনের যে হচ্ছে কার্ভটা এটা দেখতে এইরকম, কিন্তু ক্যাপচারের জন্য কিন্তু পুরোপুরি সেম না, অন্যরকম। তো আমি যখন পার্টিকুলার এই গ্রাফের কথা বলতেছি, আমি আসলে এখানে ক্যাপচারের কথা বলতেছি, যে এখানে ক্যাপচারের পরিমাণটা বাইরে যায়। এখানে আসলে ব্রিডউইগনার ফর্মুলাটা যেটার কথা বলে, এটা আসলে ক্যাপচার ক্রস সেকশনের কথা বলতেছে। তো ক্যাপচার ক্রস সেকশনটা ছড়াই পড়ে যদি আমার রিলেটিভ ভেলোসিটিটা বাইরে যায়। এদের মধ্যে যদি একটা রিলেটিভ ভেলোসিটি চলে আসে, তখন মানে এই পিকটা হচ্ছে ছড়াই পড়ে। আচ্ছা, তো এইটার মানে এসেন্সটা কি রিয়েক্টর থিওরিতে? আমরা যখন নিউক্লিয়ার রিয়েক্টর ইউজ করি, অনেক সময় হইতে পারে যে আমার রিয়েক্টরের যে ফুয়েল, রিয়েকশনের কারণে ফুয়েলের টেম্পারেচার ধরলাম যে বাড়তেছে। সাপোজ টেম্পারেচার যদি বাড়া শুরু করে, টেম্পারেচার বাড়লে অবশ্যই তাহলে ফুয়েলের যে টেম্পারেচার এটা বাড়তেছে। তো ফুয়েলের টেম্পারেচার বাড়লে এই যে ক্রস সেকশনটা তখন হচ্ছে ক্যাপচার যে ক্রস সেকশন, পার্টিকুলারলি ক্যাপচার যে ক্রস সেকশন, এটা যেটা হচ্ছে মানে এরকম একটা শার্প যেগুলো পিকগুলা ছিল, শার্প পিকগুলার এক্সপেনশন ঘটে। এই পিকগুলো হচ্ছে ছড়াই পড়ে এরকম। সাপোজ আমি একটা রাফ একটা এস্টিমেশন দিয়েছি যে একটা পিকগুলা ছড়াই পড়ুক, তাহলে আমি একটা জিনিস খেয়াল করি, এইটার নিচে যে এরিয়াটা ছিল, এরিয়ার চেয়ে কিন্তু এবার এরিয়াটা বাইরে গেছে। তো এরিয়াটা বাইরে যাওয়ার মিনিং হচ্ছে আগে ও যখন একটা শর্ট রেঞ্জ এর মধ্যে যখন নিউট্রন গুলারে অ্যাবজর্ব করতে পারতো, ও কিন্তু এবার একটা লং রেঞ্জের হচ্ছে নিউট্রন গুলারে অ্যাবজর্ব করা শুরু করছে। এখানে যদি ছিল 1 থেকে 10, তাহলে এখানে কিন্তু বাইরে হচ্ছে 1 থেকে 20 বা 30 হয়ে গেছে। তার মানে হচ্ছে আগে যখন 10টা এনার্জি রেঞ্জের নিউট্রন অ্যাবজর্ব করতো, এখন কিন্তু 20টা নিউট্রন হচ্ছে অ্যাবজর্ব করা শুরু করছে, 20টা টাইপ অফ মানে এনার্জি টাইপের নিউট্রন অ্যাবজর্ব করতেছে। এখন বলবেন যে মানে মাথা আসতে পারে যদি অ্যাবজর্পশন বাড়তেছে তাহলে তো রিঅ্যাকশন আবার বাড়ার কথা, কিন্তু না, ক্যাপচার কিন্তু মানে অ্যাবজর্পশন দুই রকমের হয়। একটা হচ্ছে ক্যাপচার মানে কি নিউট্রন অ্যাবজর্ব করে গামা তৈরি করবে, আর ফিশন মানে কি অ্যাবজর্পশন হওয়ার পর ফিশন হলে নিউট্রন থেকে আবার ধরো যে 3টা নিউট্রন প্রডিউস হতে পারে, বা হচ্ছে ফিশন ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হবে, এফএফ তৈরি হবে, ফিশন ফ্র্যাগমেন্ট, জ্যানন, ঠিক আছে। একটা বড় নিউক্লিয়াস ভেঙে হচ্ছে ছোট ছোট দুটো নিউক্লিয়াস তৈরি হবে। তো ক্যাপচার আর ফিশন কিন্তু আসলে সেম না। তো অ্যাবজর্পশন হওয়ার পর আমি বলতেছি যে এখানে ক্যাপচারের পরিমাণটা বাইরে গেছে, তার মানে হচ্ছে এখন নিউক্লিয়াস গুলা নিউট্রন অ্যাবজর্ব করার পরে এখন আর ফিশন দিতেছে না, আর হচ্ছে গামা প্রডিউস করতেছে। তার মানে আমার ফিশন রিঅ্যাকশন যে রেটটা, ফিশন রিঅ্যাকশন রেট, এটা কিন্তু এখন কমে গেছে। তার মানে একটা রিয়েক্টর যখন তার ফুয়েলের টেম্পারেচার আনকন্ট্রোলড ভাবে বাড়া শুরু করে, এই মেকানিজমের থ্রুতে সে তার রিঅ্যাকশন রেটটা কমায় দিতে পারে। এটার আমরা বলি হচ্ছে টেম্পারেচার ফিডব্যাক। আর এই যে টেম্পারেচার যে কমতেছে, সেজন্য আমরা এটা বলি নেগেটিভ টেম্পারেচার ফিডব্যাক। তো নেগেটিভ টেম্পারেচার ফিডব্যাকের কারণে একটা রিয়েক্টর হচ্ছে মানে এর যে কি বলে মানে এক্সপ্লোশন হওয়ার যে এটা মানে প্রবণতাটা, এটা অনেকটাই প্রশমিত হয়। তো যে সকল ফুয়েলের টেম্পারেচার ফিডব্যাক পজিটিভ, ওগুলো কিন্তু লাইসেন্স পাবে না। যেগুলো নেগেটিভ টেম্পারেচার ফিডব্যাক, সেইগুলো হচ্ছে মানে একটা ফুয়েল হিসেবে লাইসেন্স